বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সংবিধান সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আয়োজন করা হয় জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি দলের সমাবেশ। পল্টন মোড়ে আয়োজিত হওয়া এই সমাবেশে 8 দলের হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিতরা বলছিলেন, সংস্কার প্রস্তাব সহ বিভিন্ন ইস্যুতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন না করা হলে তা 2024 সালে হওয়া অভ্যুত্থানের অবমাননা হবে। বিয়ের আগে যেমন কোনো অনুষ্ঠান সফল হয় না, তেরূপ নভেম্বরের আগে যদি গণভোট না হয় তাহলে আমরা জানি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাইলে এই গণভোটের কোনো ভিত্তি আমাদের কাছে আসবে না। উপস্থিতরা বলছিলেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগেই যেন গণভোট আয়োজন করা হয় সে বিষয়ে জোর দেন তারা। সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিরা বলছিলেন যে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কোনো সাদৃশ্য নাই। জাতীয় নির্বাচনের সাথে গণভোট দিলে তাহলে আমাদের এই জুলাই অভ্যুত্থানকে অপমানিত করা হবে। আর যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় আমাদের আরো কঠোর কর্মসূচির রয়েছে। একই ধরনের হুঁশিয়ারি দিতে শোনা যায় জামাত ইসলামীর আমির শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককেও। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগে কোনো নির্বাচন হবে না বলেও সতর্ক করেন জামাতের শীর্ষ নেতা শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করিম। মূলত সংবিধান সংস্কারের ইস্যু ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে অক্টোবরের শেষে ঐকমত্য কমিশন সুপারিশ করে গণভোট আয়োজন করার। ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে সংসদ নির্বাচনের ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষেরও সুপারিশ করেছে। তবে তাদের প্রস্তাবিত এই গণভোট কবে আয়োজন করা হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে আসতে পারেনি। চায়ের আড্ডা থেকে অফিসের ডেস্ক, একটাই প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি? ইউনূস সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইসিও তৈরি। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও মুখিয়ে নির্বাচনের জন্য। তাহলে এই প্রশ্ন কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে সন্দেহই বা কেন? প্রশ্ন উঠছে কারণ জামাত সহ সমমনা ইসলামী দলগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে গণভোট না হলে 2026 সালে কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। অন্যদিকে বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে গণভোট। দলটির দাবি জামাত ভোটে যেতে ভয় পাচ্ছে বলেই নির্বাচনে যেতে চাইছে না বা নির্বাচন নিয়ে টালবাহানা করছে। বড় এই দুই দলের এমন মুখোমুখি অবস্থানের কারণে জনমনে প্রশ্ন, নির্বাচন হবে কি? হলে সেটা কবে? 11 নভেম্বর জামাত সহ সমমনা 8 দলের ডাকা এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গুণাপত্র? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। একই দিন ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময় সভায় জামাত ভোটকে ভয় পাচ্ছে কেন এমন প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব। তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে
এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ছোঁয়া আমার ছোঁয়া একটু ভালোটা পেয়েছে, তাদের করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। উমরাও দল করেছে, দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো, আমি পুরো এনসিপি দেবো। আছে এনসিপি একটাও? এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কাই করে ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওনার সাথে শুনে রাখা হচ্ছে না, পেয়ারা করতে হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট বিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দেওয়া হলে দায় দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের দিন কিংবা আগে যে কোনো সময় ভোট হলে মেনে নেবে এনসিপি, এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেই নতুন এই রাজনৈতিক দলটির। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপরীতমুখী অবস্থান দেখা যাচ্ছে, তাতে সমাধান না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, এমন প্রশ্নে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন, কিন্তু এই দুই দলের প্রতি তো জনগণ কেঁপে উঠবে এবং এই দুই দল তো তাইলে একটা জনগণের আকাঙ্ক্ষার সাথে একটা বিশ্বাসঘাতকতা হবে। বিশেষ করে মানুষ কিন্তু, আমি তো কালকেও গ্রাম থেকে আসলাম, মানুষ আশা করছে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক। মানুষ খুব শঙ্কা, নিরাপত্তাহীনতা, আশাহীনতা এরকম একটা সময় পান এবং তাদের একটা ন্যূনতম ক্ষীণ আসলে নির্বাচনটা হলে যদি একটা স্বস্তি আসে বা একটা সুন্দর সময় আসে। এখন যদি নির্বাচন করব না, নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেব না, এই ধরনের হুমকি চলতে থাকে, তাহলে তো মানুষের জন্য এটা চরম একটা দুর্ভাগ্য এবং বড় ধরনের হতাশার ব্যাপার হবে। নির্বাচন না হলে কিংবা কোনো সংশয় তৈরি হলে তা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে না বলেও মনে করছেন এই বিশ্লেষক। এখন তো সংশয় তো আছে, দুই প্রধান দল যদি এরকম বিপরীতমুখী অবস্থানে থাকে তাহলে তো নির্বাচন অনিশ্চিত। আর আমি যেটা ভয় পাই যে নির্বাচন অনিশ্চিত হওয়া মানে অর্থনীতি একদম বসে যাবে। আর এমনিতেই গত এক বছর ধরে দেশের অর্থনীতি ক্রমাগত দুর্বল হতে হতে নিঃসার হওয়ার পথে। সবাই আশা করছিল নির্বাচন হলে বিনিয়োগ হবে, ছোট বড় মাঝারি বিনিয়োগকারীরা আসবে। এখন যদি নির্বাচন নিয়ে এরকম অনিশ্চয়তা থাকে, অর্থনৈতিক সংকটটা হবে বড় আকারে, সেইটা হলো উদ্বেগের ব্যাপার। দিল্লির লালকেল্লার কাছে সোমবারের গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু ও বহু হতাহতের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পূর্ব নির্ধারিত ভুটান সফরে গিয়ে একটি অনুষ্ঠানে ভাষণের সময় ভুক্তভোগী পরিবারের প্রতিও সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী। কাল শাম দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা নে কাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আমি বুঝি। আজ পুরো দেশ তাদের সঙ্গে রয়েছে। গতকাল গোটা রাত আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব এজেন্সি, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখেছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না, এর জন্য সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এদিকে ঘটনাটি তদন্তে প্রমাণ সংগ্রহ করছে দিল্লি পুলিশ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বিশেষ দল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তদন্তের ফলাফল শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন। এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনো অবস্থাতেই তাদেরকে রেহাই দেওয়া হবে না। এই বিস্ফোরণের পর ভারত জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। কলকাতা, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে রাত থেকেই বাড়তি পুলিশ বাহিনী রাস্তায় বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে। বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ভারতের বিমানবন্দরগুলোতেও। নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসও। সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে সেটিতে ৩ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বলেন, বিস্ফোরণটি অত্যন্ত জোরালো ছিল। আমি আমার সামনে 18 থেকে 20 জন আহত ব্যক্তিকে দেখেছি। কেউ কেউ গাড়িতে পড়েছিল, কেউ কেউ আগুনে পুড়ে যাচ্ছিল।
আমি নিজের চোখে এই মর্মান্তিক ঘটনাটি দেখেছি। এদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের তরফে জানানো হয়েছে, আগামী 3 দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে লালকেল্লা। তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এখনো আগুনে পুড়ছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতি ঘোষণার 1 মাস পেরোলেও বাস্তবে সেখানে প্রতিদিনই চলছে নতুন করে হামলা, মৃত্যু আর ধ্বংসযজ্ঞ। স্থানীয়রা বলছেন গণহত্যা বন্ধ হয়েছে শুধু গণমাধ্যমে, বাস্তবে এর কোনো ইতি ঘটেনি। গাজা নিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। 11 অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ফিলিস্তিনের দেইর আল বালাহ, গাজা সিটি, খান ইউনুস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন সকালে পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গাজা। মানবিক সহায়তা সীমিত, খাদ্য ও ঔষধের সংকট তীব্র, আশ্রয়হীন মানুষ দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। গাজা সিটির বাসিন্দা মানার জেন্দিয়া, যিনি যুদ্ধবিরতির পরও দেইর আল বালাহ একটি স্কুলে আশ্রয় নিয়েছেন, বলেন গণহত্যা বন্ধ হয়েছে শুধু গণমাধ্যমে। তারা কথা বলা বন্ধ করেছে, কিন্তু আমাদের জন্য এটি এখনো চলমান। প্রথম বছরের যুদ্ধেই তিনি হারিয়েছেন স্বামীকে, আর 2 সপ্তাহ আগেই ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন তার বোন। মানার জানান, যুদ্ধবিরতির পরও প্রতিদিন ভোরে বোমা বর্ষণ শুরু হয়। আমরা যেখানেই যাই সেখানেই আক্রমণ হয়, নিরাপদ কোনো জায়গা নেই। মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 242 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে একাধিক শিশু। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েল এখনও রাফাহ সীমান্ত বন্ধ করে রেখেছে, ফলে মারাত্মকভাবে আহতদের মিশরে হস্তান্তর সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রতিশ্রুত সহায়তা প্রবেশের বিষয়েও শর্ত ভেঙেছে ইসরায়েল। প্রতিদিন গড়ে মাত্র 150টি ট্রাক প্রবেশ করছে গাজায়, যেখানে চুক্তি অনুযায়ী সংখ্যাটি হওয়ার কথা ছিল 600। প্রবেশ করা ট্রাকগুলোর বেশিরভাগই রয়েছে অপ্রয়োজনীয় খাদ্যপণ্য, অথচ তীব্র ঘাটতি চলছে ওষুধ ও জরুরি সরঞ্জামের। শুধু আকাশে নয়, মানসিক যন্ত্রণাও বাড়াচ্ছে ইসরায়েলি ড্রোন। গাজা সিটির বাসিন্দা আনাস মুইন বলেন, ড্রোনগুলো শুধু নজরদারি করছে না, তারা ভয় ছড়াচ্ছে। মাঝরাতে বিকৃত শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আতঙ্ক তৈরি করছে। তার মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার উদ্দেশ্য হলো নাগরিকদের মনে ভয় সৃষ্টি করা এবং বোঝানো যে ইসরায়েলি সেনারা এখনো খুব কাছে। সাম্প্রতিক সপ্তাহে ড্রোন থেকে প্রচারিত বার্তায় ইসরায়েল ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেছে, বন্দীদের দেহ হস্তান্তর করো বা যুদ্ধবিরতি মানো, যা স্থানীয়দের মতে নিছক ভয় দেখানোর কৌশল। 19 অক্টোবর ইসরায়েলি বাহিনী প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফাহে বিমান হামলা চালায়, যাতে 100 ফিলিস্তিনি নিহত ও 150 জন আহত হয়। এরপর থেকেই গাজা জুড়ে আবারও তীব্র গোলাবর্ষণ ও গুলি চলছে। গাজার মধ্যাঞ্চলের বাসিন্দারা বলছেন, ইসরায়েলি সামরিক যান এখনও শহরের ভেতর পর্যন্ত প্রবেশ করছে। এক বাসিন্দার ভাষায়, প্রতিদিনই গোলাবর্ষণ, গুলিবর্ষণ আর বিস্ফোরণের শব্দে শহর কাঁপে। মনে হয় সৈন্যরা পাগল হয়ে গিয়েছে। কখনো কখনো 15 মিনিট টানা গুলি চলে। যুদ্ধবিরতির 1 মাস পরও বাস্তবতা স্পষ্ট। গাজায় শান্তি নেই, মানবিক সংকট অব্যাহত, মৃত্যু থেমে নেই। গণমাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হলেও গাজার মানুষ বলছে তাদের জীবনে এখনো চলছে এক নীরব, অনবরত গণহত্যা। ওয়াশিংটনের উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রকল্পের জবাবে চীন এখন বাস্তবে দাঁড় করাচ্ছে নিজস্ব প্রতিরক্ষা বিপ্লব ড্রাগন ডোম। যুক্তরাষ্ট্র যেখানে এখনো মহাকাশ ভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখছে, সেখানে বেইজিং ইতোমধ্যেই কার্যকর প্রোটোটাইপ তৈরি করে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তিতে যোগ করেছে নতুন মাত্রা।
2025 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $175 বিলিয়ন গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেয়। এই প্রকল্পের লক্ষ্য ছিল স্যাটেলাইট, লেজার, রাডার ও নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর যুক্ত করে 2029 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ নিরাপত্তার ছায়াতলে আনা। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব নকশা বা কার্যকর কাঠামো উপস্থাপন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে প্রকল্পের ব্যয় ঘোষিত টাকার 3 গুণ ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ, এই পরিকল্পনা বিশ্বে নতুন অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে, বিশেষত মহাকাশে। এর বিপরীতে চীনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা নানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি ইতোমধ্যেই এক কার্যকর মিসাইল শনাক্তকরণ ও প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই সিস্টেমটি একসঙ্গে সারা বিশ্বের 1000টি পর্যন্ত মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করতে পারে। উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে এটি ভুয়া লক্ষ্যবস্তু ও প্রকৃত ওয়ারহেড আলাদা করতে সক্ষম এবং রিয়েল টাইমে তথ্য পাঠাতে পারে চীনের বিভিন্ন সামরিক ইউনিটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পুরনো ও নতুন যন্ত্রপাতির তথ্য একত্রে ব্যবহার করতে পারে চীনের এই প্রযুক্তি। ফলে এটি ব্যবসা সাশ্রয়ী, টেকসই এবং বহুমাত্রিকভাবে কার্যকর। এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং একটি একীভূত বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ প্ল্যাটফর্ম, যা যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময়কে নাটকীয়ভাবে কমিয়ে দেয়। চীন শুধু সফটওয়্যার ভিত্তিক তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ থাকেনি। সেপ্টেম্বরের সামরিক প্যারেডে বেজিং প্রদর্শন করেছে 6 ধরনের নতুন প্রতিরক্ষা ও অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা। এর মধ্যে রয়েছে HQ-29, যা বায়ুমণ্ডলের বাইরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি দেখিয়েছে যে চীন এখন বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যারা সম্পূর্ণ বহুস্তরীয় মিসাইল প্রতিরক্ষা নেটওয়ার্ক পরিচালনা করতে পারে। চীনের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে ড্রাগন ডোম প্রকল্পের উদ্দেশ্য মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা। বেজিং দীর্ঘদিন ধরেই মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার, স্বচ্ছতা ও বহুপাক্ষিক দায়িত্বশীলতা নীতিতে বিশ্বাসী। তাদের মতে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প একতরফা নিরাপত্তার নামে বৈশ্বিক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে চীনের উদ্যোগটি সহযোগিতা ভিত্তিক নিরাপত্তা ধারণাকে এগিয়ে নিচ্ছে। এটি শুধু চীনের সীমানায় নয়, বরং ভবিষ্যতে বহু দেশকে একত্র করে যৌথ আগাম সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবেও ব্যবহার করা যেতে পারে ড্রাগন ডোম। এর ফলে কমবে ভুল বোঝাবুঝি ও দুর্ঘটনাজনিত সংঘাতের ঝুঁকি। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রকল্প যেখানে অবিনাশী আমেরিকা গড়ার প্রচেষ্টা, চীনের ড্রাগন ডোম সেখানে দায়িত্বশীল প্রতিরক্ষা উদ্ভাবনের প্রতীক। একদিকে ওয়াশিংটন বিপুল অর্থ ব্যয় করে অপ্রমাণিত প্রযুক্তিতে এগোচ্ছে, অন্যদিকে সীমিত ব্যয়ে বাস্তবমুখী ও কার্যকর সিস্টেম গড়ে তুলছে বেইজিং। বর্তমান প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পারমাণবিক ও মহাকাশ প্রতিযোগিতায় নতুন করে জড়িয়ে পড়ছে, তখন চীনের এই উদ্ভাবন বিশ্বকে দেখাচ্ছে বিকল্প পথ। প্রতিরক্ষা হোক তথ্য নির্ভর, সুনির্দিষ্ট ও ভারসাম্যপূর্ণ। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা নির্ভর করবে এই দুই দর্শনের সংঘাতে। ওয়াশিংটনের গোল্ডেন ডোম নাকি বেইজিং এর ড্রাগন ডোম, শেষ পর্যন্ত যে প্রযুক্তি কার্যকারিতা প্রমাণ করতে পারে সেটি হয়তো নির্ধারণ করবে মহাকাশ নিরাপত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা। তেল বিক্রির টাকায় ফুলে ফেপে উঠেছে রুশ অর্থনীতি। সেই টাকা ইউক্রেন যুদ্ধে মানুষ মারার কাজে ব্যবহার করছে মস্কো, এমন অভিযোগ পশ্চিমাদের। পুতিন সরকারের বিরুদ্ধে পশ্চিমাদের এমন অভিযোগ অবশ্য বেশ পুরনো। রাশিয়াকে কাবু করতে রুশ তেল আমদানিকারকদের ওপর বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতেও যখন দমানো যাচ্ছে না মস্কোকে, তখন সরাসরি রুশ জ্বালানি খাতকে টার্গেট করেছে ইউক্রেন। রুশ জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ, যা রুশ জ্বালানি খাতকে ফেলে দিয়েছে কঠিন এক পরীক্ষার মুখে। প্রশ্ন উঠেছে, রুশ জ্বালানি খাতের মৃত্যু কি তবে আসন্ন? জ্বালানি অবকাঠামোগুলো যুদ্ধক্ষেত্র থেকে দূরে হওয়ায় ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে জ্বালানি খাতে, এমনটি ঘুণাক্ষরেও চিন্তা করেনি তেল সমৃদ্ধ মস্কো। উল্টো এতদিন নিজেদের খেয়াল খুশি মতো ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। কিন্তু চলতি বছরের
করছে রুশ সরকার। বাজারে যোগান ঠিক রাখতে প্রাইস ড্যাম্পের নামে ভর্তুকি উদ্যোগ নিয়েছে পুতিন, যা অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম রপ্তানি মূল্যের চেয়ে কমে গেলে কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেয়। কিন্তু সমস্যা হলো যুদ্ধের খরচ বাড়ায় ভর্তুকি আর টানতে পারছে না মস্কো। ফলে ভেঙে পড়ছে চাহিদা ও যোগানের ভারসাম্য, যার প্রভাব পড়ছে গ্রামীণ ও দরিদ্র এলাকাগুলোতে। রাশিয়ার বর্তমান জ্বালানি ঘাটতির সবচেয়ে বড় কারণ ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা। 2023 ও 2024 সালে ইউক্রেন খুব কমই রাশিয়ার অভ্যন্তরে তেল অবকাঠামোতে হামলা চালাতে পেরেছে। সেই হামলাগুলোর পরিধিও ছিল সীমান্তের 250 মাইলের মধ্যে, কিন্তু এখন সেই ড্রোনের সক্ষমতা বেড়েছে। 1360 মাইল দূরের সাইবেরিয়ার তিউমেন শহরেও হামলা চালাতে পারছে। ফলে রাশিয়ার বহু বড় রিফাইনারি হামলার শিকার হচ্ছে। এর মধ্যে দৈনিক 3 লাখ ব্যারেল সক্ষমতার ভলগোগ্রাদ রিফাইনারি গত 2 মাসে কমপক্ষে 5 বার হামলার শিকার হয়েছে। রাশিয়া দ্রুত মেরামত করলেও ফের হামলার শিকার হচ্ছে। এর মধ্যে বিপত্তি বেড়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে, খুচরা যন্ত্রাংশ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। ফলে মেরামত করাও এখন কঠিন হয়ে পড়েছে। কিয়েভের এমন সাফল্য চমকে দিয়েছে মস্কোকে। ধারণা করা হচ্ছে এমন নাটকীয় সাফল্যের পেছনে হাত আছে মার্কিন গোয়েন্দা সংস্থার। তাছাড়া ইউক্রেনও এখন নিজেদের ড্রোন স্কোয়াড্রন সক্ষমতা বাড়িয়েছে। একই সঙ্গে বহু স্থানে শতাধিক ড্রোন একযোগে পাঠাচ্ছে, যা কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে। ড্রোন যুদ্ধ এক প্রকার সংখ্যার খেলা। একটি হামলায় বেশিরভাগ ড্রোনই ভূপাতিত হয়, কিন্তু কিছু ড্রোন লক্ষ্য ভেদ করলেও সেটি বড় সাফল্য, কেননা এর মাধ্যমে ক্রমাগত হামলা চালানো যায়। এতে মেরামতের সুফল পাওয়া যায় না, ফলে হামলার প্রভাব পড়ে দীর্ঘমেয়াদে। ধারাবাহিক ক্ষতির কারণে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়ে। রুশ তেল ব্যবস্থা ভেঙে দিতে এই কৌশলই এখন অবলম্বন করছে ইউক্রেন ও তার মিত্র পশ্চিমারা। কাজেই রাশিয়া যদি ড্রোন প্রতিরক্ষায় বড় অগ্রগতি না ঘটাতে পারে, তাহলে এ ধরনের হামলা অব্যাহত রাখবে কিয়েভ। কাজেই এই যুদ্ধে জিততে হলে মস্কোকে দ্রুত রিফাইনারি মেরামতের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে। রাশিয়া অবশ্য এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। রিফাইনারিগুলোর সুরক্ষা নিশ্চিতে ধাতব জাল দিয়ে অস্থায়ী ঢাল বসাচ্ছে। সেই সঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন ধ্বংসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আর নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে সাময়িকভাবে গ্যাসোলিন রপ্তানি বন্ধ, ডিজেল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করছে। এক্ষেত্রে তাদের সহযোগিতা করছে বেলারুশও। মস্কোর 30% গ্যাসোলিনের চাহিদা পূরণ করছে বেলারুশ। তবে সমস্যা হলো এটা সাময়িক সমাধান। ড্রোন হামলা অব্যাহত থাকলে তা যে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হবে রুশ তেল নির্ভর অর্থনীতির জন্য, তা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় পুতিনের। তাই পরিস্থিতি মোকাবিলায় নতুন কোন চাল দেন পুতিন, সেটা দেখা বেশ আকর্ষণীয়ই হতে যাচ্ছে। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, ভাঙবো কিন্তু মচকাবো না। মহাক্ষমতাধর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার অবস্থান এখন অনেকটাই এমন। সম্মুখ যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সামনে যখন পরাজয় নিশ্চিত, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ে কতক্ষণ টেকা যাবে তা নিয়েই যখন প্রশ্ন, তখনও লড়াই করতে চান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সামরিক ক্ষমতায় যোজন যোজন পিছিয়ে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা নত করতে চান না তিনি। উল্টো ঘোষণা দিয়েছেন গেরিলা যুদ্ধের। যুক্তরাষ্ট্রে মাদক পাঠাচ্ছে ভেনেজুয়েলা, যেখানে মদত আছে খোদ দেশটির প্রেসিডেন্ট মাদুরোর। এমন অভিযোগ এনে ক্যারিবীয় সাগরে গত মাসে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। এরপর থেকে এখন পর্যন্ত 19টি নৌকায় মাদক পরিবহনের অভিযোগে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 76 জন। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ মাদুরো। ভেনেজুয়েলার কৃত্রিম সংকট তৈরি করতে এবং তার সরকার উৎখাত করতে ট্রাম্পের এই ঘৃণ্য চেষ্টা মোকাবিলা করার কথা জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সঙ্গী হিসেবে পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে। ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করবে না, এমন ঘোষণা দিয়েছেন তিনি, যা এই উত্তেজনায় ঘি ঢালে। ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এখন গোটা অঞ্চলে। ফোর্ড যুদ্ধজাহাজের আগমনের পর ওই অঞ্চলে সব মিলে এখন প্রায়
15,000 মার্কিন সেনা ও নৌ সদস্য অবস্থান করছে। এর মধ্যে 4 যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে একটি স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে আছে 9টি বিমান স্কোয়াড্রন, 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটি কমান্ড জাহাজ এবং 4000-এরও বেশি মার্কিন নাবিক। আর আগে থেকে মোতায়েন ছিল ইউএসএস আইও জিমা অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ, 22তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট, যেখানে আছে 4500 মেরিন ও নাবিক, 3টি মিসাইল ডেস্ট্রয়ার, একটি সাবমেরিন বিশেষ অভিযান জাহাজ, একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং P-8 পোসাইডন গোয়েন্দা বিমান। এসব বাহিনীর সঙ্গে মার্কিন ঘাঁটি পুয়ের্তো রিকোতে রয়েছে আরও 5000 সৈন্য, যাদের কাছে রয়েছে 10টি F-35 যুদ্ধবিমান। এর বাইরে অক্টোবরে ভেনেজুয়েলা উপকূলের কাছে বোমারু বিমান হামলার মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় সাগরে মাদকবাহী জাহাজে আক্রমণের পর এবার স্থল অভিযানও হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন সেনারা, যদিও পরে ভেনেজুয়েলায় সরাসরি হামলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ভেনেজুয়েলার দাবি মাদক ঠেকানো নয়, বরং সরকার উৎখাত করাই ট্রাম্পের লক্ষ্য। অবশ্য ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও গোপনে বিষয়টি স্বীকার করছে, যার প্রমাণ মেলে গত মাসে ট্রাম্প CIA-কে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমতি দেওয়াতে। ফলে বাধ্য হয়েই আসন্ন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে মাদুরো সরকারকে। তিনি অবশ্য ক্ষমতা না ছেড়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে দেশ রক্ষার কাজ করার নির্দেশ দিয়েছেন একসঙ্গে সেনাবাহিনী, মিলিশিয়া ও পুলিশ বাহিনীকে। প্রস্তুত থাকতে বলেছেন সাধারণ জনগণকেও। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র স্থল বা বিমান হামলা চালালে কিংবা কোনো কারণে সরকার উৎখাত হলে দীর্ঘমেয়াদে গেরিলা যুদ্ধের প্রস্তুতির পরিকল্পনাও করছে মাদুরো সরকার। এমন গেরিলা পরিকল্পনার কিছু সরকারি নথি হাতে পেয়েছে রয়টার্স, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির তুলনায় ভেনেজুয়েলার সেনাবাহিনী খুবই দুর্বল হওয়ায় 2টি কৌশল নিয়েছে মাদুরো সরকার। 1. গেরিলা ধাঁচে দীর্ঘমেয়াদী প্রতিরোধ। 2. অরাজকতা সৃষ্টি, অর্থাৎ দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরি করা হবে যাতে বিদেশি বাহিনী কিংবা তাদের গঠিত সরকার দেশ পরিচালনা করতে না পারে। ভেনেজুয়েলার মূল সেনাবাহিনী বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সেস এই মুহূর্তে সৈন্য সংখ্যা প্রায় 1,23,000। তবে সমস্যা হলো তাদের প্রশিক্ষণ অপর্যাপ্ত, গড় বেতন প্রায় $100 মার্কিন। ফলে খাবার কিনতেই হিমশিম খেতে হয় তাদের। কিছু ইউনিটের কর্মকর্তারা স্থানীয় খাদ্য উৎপাদকদের সঙ্গে সমঝোতা করে সৈন্যদের খাবারের ব্যবস্থা করেন। হাতে থাকা যুদ্ধ সরঞ্জামও অপর্যাপ্ত। বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে বহু বছর আগে কেনা, যার মধ্যে রয়েছে 2000-এর দশকে কেনা প্রায় 20টি সুখোই যুদ্ধবিমান, যা কিনা যুক্তরাষ্ট্রের B-2 বোমারুর সঙ্গে তুলনা করা যায় না। আরও আছে রাশিয়ার তৈরি হেলিকপ্টার, ট্যাঙ্ক ও স্বল্প উচ্চতায় উড়ন্ত বিমান ধ্বংসের ক্ষেপণাস্ত্র, যাও বহু পুরানো। যদিও পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার কাছে এরই মধ্যে সুখোই বিমান মেরামত, রাডার উন্নয়ন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছে মাদুরো। বিপরীতে সহায়তার অনুরোধ বিবেচনা করলেও উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে ভেনেজুয়েলার হাতে আছে প্রায় 5000টি রুশ নির্মিত ইগলা ক্ষেপণাস্ত্র, যেগুলো ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। ইগলা নিয়ে মাদুরোর ভাষ্য, ইগলা এস ক্ষেপণাস্ত্রের শক্তি গোটা বিশ্ব জানে। ভেনেজুয়েলার হাতে কমপক্ষে 5000টি আছে। আমরা এগুলো দেশের শেষ পাহাড় ও শেষ শহর পর্যন্ত পৌঁছে দিয়েছি। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় 80 লাখেরও বেশি মানুষকে মিলিশিয়া বাহিনীতে রিজার্ভ সদস্য হিসেবে প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন মাদুরো। যদিও মাদুরোর কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও তার সরকারের সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন, আমাদের সেনাবাহিনী কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে লড়াই করা অসম্ভব। আরেকজন বলেন, আমরা জানি প্রচলিত যুদ্ধ হলে 2 ঘন্টাও টিকব না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।